আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ তো স্ক্রিন সবাই? হ্যাঁ স্যার। ভেরি গুড, এই যে গলা শোনা গেল, এটাই ভালো। এই দেখো, আবার এখন হচ্ছে গিয়ে জয়েন করানো, এইটাই প্রবলেম হয়ে যায়। ঠিক আছে। সো এনিওয়ে, অ্যাজ উই হ্যাভ টু গো ভেরি 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 ফাস্ট, কারণ অনেক বড় টপিক। আমি শেষ করছি, আবার যারা নতুন জয়েন করলো বলছি, সেকেন্ডারি ট্রিটমেন্টের অলরেডি ভিডিও আছে ইউটিউবে, সেকেন্ডারি ট্রিটমেন্ট অফ ওয়েস্ট, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেইটা কিন্তু আলাদা করে ডিটেলসে পড়ে নিতে হবে। সো লেটস স্টার্ট। আচ্ছা, ট্রিটমেন্ট অফ মিউনিসিপাল ওয়েস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্ট। প্রথমেই আমরা চলে আসি যে মিউনিসিপাল ওয়েস্ট বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, মানে হাউস হোল্ড বা কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট, বা ধরো তোমাদের কলেজ, মার্কেট, হ্যাঁ, রাস্তা, পার্ক ইত্যাদি পাবলিক প্লেসেস এর যে ওয়েস্ট গুলো আছে, দ্যাট ক্যান বি বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল, রিসাইক্লেবল মেটেরিয়াল, অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাজার্ডাস হাউস হোল্ড ওয়েস্ট। তোমরা জানোই যে আমরা যেগুলো, মানে এত ডিটেলসে বললে শেষ করা যাবে না। বায়োডিগ্রেডেবল কি জানো, যে খাবার দাবার, কিচেন ওয়েস্ট যেগুলো, নন বায়োডিগ্রেডেবল প্লাস্টিক ফাস্টিক ইত্যাদি। রিসাইক্লেবল এর মধ্যে যেগুলোকে রিসাইকেল করা যায়, হ্যাঁ, রিউজ করা যায়, ঠিক আছে, ক্যাটাগরি অফ প্লাস্টিক, পেপার ইত্যাদি, এগুলোকে রিসাইকেল করে বা রিউজ করা যায়। আর হ্যাজার্ডাস এর মধ্যে হেভি মেটালস আসছে, এই যে ইলেকট্রনিক ওয়েস্ট, মোবাইল খারাপ হয়ে গেছে ফেলে দিচ্ছি ইত্যাদি, এইগুলো কিন্তু দিস আর ভেরি হ্যাজার্ডাস ওয়েস্ট। যদি আমরা কম্পোজিশন দেখি, আগেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কম্পোজিশন অফ মিউনিসিপাল ওয়েস্ট কোয়েশ্চেন এসছে। দিস কুড বি অর্গানিক ওয়েস্ট, প্লাস্টিক ওয়েস্ট, গ্লাস অ্যান্ড মেটালস, biomedical waste which is again very hazardous, and electronic waste again very hazardous। তাহলে মিউনিসিপাল ওয়েস্ট ট্রিটমেন্টে কি খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ওয়েস্ট কালেকশন, যেটা এখনো আমরা জানি যে বাঁশি বাজিয়ে হয়, জিয়াগঞ্জ আজিমগঞ্জেও হয়, কলকাতাতেও হয়। ঠিক আছে, তারপরে সেগ্রিগেশন অ্যাট সোর্স। আনফরচুনেটলি এই জিনিসটা মানে আমি কখনো দেখিনি জিয়াগঞ্জে এটা, বাট কলকাতায় এটা প্রত্যেক জায়গায়, মানে প্রত্যেক পাবলিক প্লেসে আছে। তোমরা স্টেশন টেশনে তো অবশ্যই দেখতে পাবে, এয়ারপোর্ট ইত্যাদিতে। সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল আর হ্যাজার্ডাস, তিনটের জন্য তিনটে আলাদা ক্যান আছে। এছাড়াও যদি কখনো ট্রান্সপোর্টেশন দেখে থাকো, ধাপার মাঠের দিকে গিয়ে থাকো, তাহলে মানে ওই বাইপাস যেটাকে আমরা বলি কলকাতায়, তাহলে সেক্ষেত্রে কি হলো, ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে তোমরা দেখবে যে ওই নোংরার গাড়ি যেগুলো নিয়ে যাচ্ছে, হ্যাঁ, কভার্ড ট্রাকস, মানে গন্ধ পাওয়া যায় কিন্তু হলুদ রঙের ট্রাক কভার্ড। এছাড়াও কম্প্যাক্টার্স আছে, এইগুলো ওয়েস্ট স্টেশনস আছে যেখানে ওয়েস্টটাকে কম্প্যাক্ট করা হচ্ছে ট্রান্সপোর্ট ডিউরিং ট্রান্সপোর্টেশন। আর ট্রান্সফার ওয়েস্ট ট্রান্সফার স্টেশনসও আছে, যেটার কথা আমি এক্ষুনি বলছিলাম। হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে যে ট্রিটমেন্ট মেথড ফর মিউনিসিপাল ওয়েস্ট সেগ্রিগেশন। ফিজিক্যাল ট্রিটমেন্ট, যেখানে প্রথমে সেগ্রিগেট করে সর্ট করা হয়, হ্যাঁ, ম্যানুয়ালিও হতে পারে, মেকানিক্যালিও হতে পারে। তারপর শ্রেডিং, মানে ছোট ছোট টুকরোয় ভেঙে দেওয়া হয়। জাস্ট আ মিনিট, হ্যাঁ, জাস্ট আ মিনিট, একটা ইম্পর্টেন্ট হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছি। জাস্ট আ মিনিট। থ্যাংক ইউ স্যার। সরি সরি, আই এম ব্যাক। ওকে। লার্জ ওয়েস্ট মেটেরিয়ালকে ছোট ছোট টুকরোয় ভেঙে দেওয়া হয়, শ্রেডিং। হ্যাঁ, ওয়েস্ট পেপারস এর ক্ষেত্রে তোমরা দেখেছো পেপার শ্রেডার আছে, আমাদেরই কলেজে প্রিন্সিপাল স্যারের ঘরে। কম্প্যাকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়েস্ট স্টেশনসে কিন্তু এই কম্প্যাক্টার থাকে, নীল রঙের, এরকম বড় বড় মেশিন, মনে হয় হাইড্রোলিক প্রেসের মতো কাজ করে, একেবারে ওয়েস্টটাকে কিন্তু চেপে এইটুকু ভলিউমে বানিয়ে দেবে। ঠিক আছে, স্ক্রিনিং আছে। স্ক্রিনিং হচ্ছে, এগুলো হচ্ছে রোটেটিং স্ক্রিনস, মানে ঘুরবে, যেখানে মানে ছাঁকনি টাইপের, ফাইন আর কোয়ার্টজ, এই দু ধরনের মেটেরিয়ালকে আলাদা করে দেবে। মোস্ট ইম্পর্টেন্ট, তারপর যেটা আমাদের জন্য, সেটা হচ্ছে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট মেথডস।
বায়োলজিক্যাল ট্রিটমেন্ট মেথডে মেইনলি মাইক্রো অর্গানিজমস ইউজ করা হয় অর্গানিক ম্যাটারকে ডিকম্পোজ করার জন্য। এখানে ব্যাকটেরিয়া ফাঙ্গাস উভয়কেই ইউজ করা হয়। ওই জন্য আমি বলছি যে হাজারদুয়ারির বাথরুমে প্লাস্টিক বোতল ফেলবে, হাজারদুয়ারি এক্সপ্রেসের বাথরুমে, কিংবা মানে তোমরা বায়ো টয়লেটস এর মধ্যে অ্যাসিড বা অন্য কিছু ফেলছো, সে কিন্তু ভেতরের ব্যাকটেরিয়াকে মেরে দিচ্ছ। তারপর কিন্তু যে ওয়েস্ট গুলো যাচ্ছে সেগুলো কিন্তু আর ডিকম্পোজ হবে না, কারণ ওই মাইক্রো অর্গানিজম মরে গেলে তারপর আর ডিকম্পোজ হবে না। ঠিক আছে? তাহলে কি ফাঙ্গাস ব্যাকটেরিয়া ইউজ হয়, ঠিক আছে, সেটা যদি আমরা দেখি, এক হচ্ছে ব্যাসিলাস, সিউডোমোনাস, অ্যাসপারজিলাস, ট্রাইকোডার্মা। ঠিক আছে, দেখতেই পাচ্ছি আমরা ব্যাকটেরিয়াও আছে আর লাস্টে ফাঙ্গাসও আছে। কিভাবে কম্পোস্টিংটা হচ্ছে, প্রথমে কালেক্ট করা হচ্ছে, শ্রেড করা হচ্ছে, টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে। তারপরে এরকম কম্পোস্ট পিটে, হ্যাঁ, কম্পোস্ট পিটস তৈরি করা হচ্ছে, তার মধ্যে পাইল করা হচ্ছে, মানে গাদা করা হচ্ছে একটা গর্তের মধ্যে। পুরো ওয়েস্টটাকে নিয়ে গিয়ে টুকরো টুকরো ওয়েস্টটাকে গাদা করা হচ্ছে। তারপরে এয়ারেশন আর ময়েশ্চার যদি আমরা মেনটেন করি, তাহলে ওটা অটোমেটিক ডিকম্পোজিশন হবে এবং কম্পোস্ট ম্যাচুরেশন হবে। এর কিছুটা উদাহরণ আমরা অবশ্যই নিমপিঠে দেখেছি। এই যে কম্পোস্টটা তৈরি হচ্ছে, এটা অর্গানিক ফার্টিলাইজার হিসেবে কাজ করা হয়। এবং আমরা জানি যে কলকাতার আশেপাশে যে নিচু জমিগুলো ছিল, বিশেষ করে মার্শল্যান্ডস, যেগুলোকে আমরা ধাপার মাঠ বলে থাকি, সেখানে কিন্তু ল্যান্ডফিল মানে উঁচু জমি করা, আমরা তোমরা গ্রামের দিকে অনেকেই জানো যে জমি ভরাট করার জন্য একটা হিউজ টাকা খরচ করতে হয়, আদারওয়াইজ জলের সমস্যা, জল জমার সমস্যা ইত্যাদি হয়। তো সেইগুলো কিন্তু এই দ্বারা হয়ে যাচ্ছে। এই আহ মানে এই দ্বারা হয়ে যাচ্ছে মানে যদি আবার এটাও একটা ব্যাপার আছে যে হতে হতে একটা এমন জায়গায় চলে আসছে যে এরকম দেখবো আমরা ধাপার মাঠে এরকম পাথর টাইপের, মানে পাহাড় টাইপের হয়ে গেছে। তো সেই ব্যাপারটাকেও কিন্তু কমাচ্ছে। যে মুহূর্তে আমরা কম্পোস্টিং করছি, তাহলে এক জায়গায় এই যে নিয়ে পাইল করা হলো, দেখো থার্ড স্টেপটা পাইল, কম্পোস্ট পিটস, সেখানে যেমনি জমি ভরাট হচ্ছে সেরকম পাহাড় টাইপের হয়ে যাচ্ছে, মানে নোংরার পাহাড় তোমরা সিনেমা টিনেমায় দেখবে। কিন্তু কম্পোস্টিং এর পর সেই ল্যান্ডফিলের জন্য যে ওয়েস্টটা, সেটাও কিন্তু একটু আমরা কমাতে পারছি, যেহেতু একটা পিটের মধ্যে পুরো ব্যাপারটা হচ্ছে, আর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও হচ্ছে। মানে ব্যাপারটা আমি আরেকটু বলে দিই। ব্যাপারটা হচ্ছে যে এখানে কনফিউশন, দেখুন আমরা একটা গর্ত করলাম, হুম, গর্তর মধ্যে আমরা আহ ওয়েস্ট গুলোকে শ্রেড করে দিলাম এবং প্রপার এয়ারেশন ময়েশ্চার ইয়ে করছি, ডিকম্পোজিশন হচ্ছে, কম্পোস্ট ম্যাচুরেশন হচ্ছে, যেটাকে ফার্টিলাইজার হিসেবে ইউজ করা হয়। ভালো কথা। গর্তটা কিছুটা ভরাট হচ্ছে, জমি ভরাট হচ্ছে। আদারওয়াইজ কি করা হতো, এই পুরো ওয়েস্টটাকে নিয়ে গিয়ে তোমার ল্যান্ডফিলের জন্য, মানে ওই ধাপার মাঠের ওখানে পাহাড় বানানোর জন্য রেখে দেওয়া হতো। সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত বেশি জমে যাচ্ছিল এই ওয়েস্ট, যেটা কম্পোস্টিং এর সাহায্যে আমরা ম্যানিওরও পাচ্ছি, কিছুটা জমি ভরাটও হচ্ছে, আবার অতিরিক্ত পাহাড় টাইপের জিনিসও হচ্ছে না। কিন্তু এই জিনিসটা কিন্তু অনেকটা বড় জায়গা লাগবে এবং খুব স্লো প্রসেস, যেহেতু মাইক্রোবায়োলজিক্যালি কন্ট্রোল। ভার্মি কম্পোস্টিং এই নিয়ে আর কি বলবো, এটা তোমরা দেখেইছো কিভাবে হয়। ঠিক আছে, আর্টওয়ার্ম মানে কেঁচো ইউজ করে, বেসিক্যালি দু ধরনের কেঁচো ইউজ করা হয়ে থাকে, আইসিনিয়া ফেটিডা এবং ইউড্রিলাস ইউজিনি। ঠিক আছে, এইটা কিন্তু যে এর মাধ্যমে যে কম্পোস্টটা আমরা পাই বা ভার্মি কাস্টটা পাই, সেটা কিন্তু খুব হাই কোয়ালিটি ম্যানিওর, সয়েল ফার্টিলিটিকে ইনক্রিজ করে এবং কনভেনশনাল যে কম্পোস্টিং তার থেকে কিন্তু অনেক ফাস্ট। ঠিক আছে, নেক্সট চলে আসছে গিয়ে হচ্ছে একটা অসম্ভব এফিশিয়েন্ট মেথড, সেটা হচ্ছে অ্যানারোবিক ডাইজেশন, বা এটাকে বায়োমিথেনেশন বলে। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে অর্গানিক ওয়েস্ট কে ব্রেক ডাউন করা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন বাই অ্যানারোবিক মাইক্রো অর্গানিজম। এর মাধ্যমে, এটা তোমরা অনেকটাই পড়েছো, বায়োগ্যাস তৈরি হয়, মিথেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড, এবং তার যে ওয়েস্ট ইয়েটা পড়ে থাকে, স্লাজটা পড়ে থাকে, সেটা ডাইজেস্টেড ম্যানিওর হিসেবে ইউজ করা হয়। এইখানে কিন্তু যে মাইক্রো অর্গানিজমস গুলোকে ইউজ করা হয়, দিজ আর হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়া, অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়া অ্যান্ড মিথানোজেনিক ব্যাকটেরিয়া। আমি এই নিয়ে বিশেষ বলবো না, হ্যাঁ, কারণ এটা আমরা আলাদা একটা টপিকেই পড়েছি, যেখানে হাইড্রোলিসিস, তারপরে অ্যাসিডোজেনেসিস,
এবং মিথানোজেনেসিস, এই তিনটে স্টেপই আমরা পড়েছি। তো এই সেম জিনিস হাইড্রোলিসিস, অ্যাসিটোজেনেসিস, মিথানোজেনেসিস, এগুলো আমরা যে মিথানোজেনিক ব্যাকটেরিয়ার ভিডিও আছে বা যেটা আমরা পড়েছি তাতে খুব ক্লিয়ারলি পড়েছি, এটা আলাদা করে বলছি না। ফলে অর্গানিক ম্যাটার থেকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি গিয়ে হচ্ছে বাই অ্যানারোবিক ডাইজেশন মিথেন। তার থেকেও বড় কথা যে রিনিউয়েবল এনার্জি প্রোডাকশনের সাথে সাথে গ্রিন হাউস এমিশন আমরা কমাতে পারছি। হ্যাঁ, কিন্তু কারণ ফসিল ফুয়েল ইউজ করছি না, ফলে ওই মাত্রায় কার্বন ডাই অক্সাইড রিলিজ হচ্ছে না, মিথেন তো কমপ্লিটলি বার্ন করে যায়। কিন্তু তার সাথে সাথে আমরা ভেরি গুড কোয়ালিটি ম্যানিওরও পাচ্ছি। এবার হচ্ছে থার্মাল ট্রিটমেন্ট মেথড, যেটা আমরা খুব কমন দেখি, সেটা হচ্ছে পুড়িয়ে দাও, ইনসেনারেশন। কি? কন্ট্রোলড বার্নিং অফ ওয়েস্ট অ্যাট হাই টেম্পারেচার। দেখো, এটাকে আমরা যতই এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকারক ইত্যাদি বলে থাকি, এইটা কিন্তু একটা খুব কমন, বিশেষ করে যে হ্যাজার্ডাস ওয়েস্ট, যেখানে ব্যাকটেরিয়া ফাঙ্গাস প্রচুর আছে, মানে বায়োমেডিক্যাল ওয়েস্ট, সেক্ষেত্রে কিন্তু এটা করতেই হয়। আমরা ইভেন জানি যে কোনো সিরিঞ্জ ইউজ করার পর হসপিটালে ইনসিনারেটর আছে, যেখানে গিয়ে কিন্তু ওই সিরিঞ্জের নিডলটাকে প্রেস করে দেওয়া হয়। ঠিক আছে? তো এটা খুব হাই টেম্পারেচার, 800 থেকে 1200 ডিগ্রিতে কি করা হচ্ছে, বার্ন করে দেয়া হচ্ছে। ঠিক আছে? এখানে কিন্তু আবার একটা সমস্যা হচ্ছে, প্রচুর হিট জেনারেট হবে, ছাই তৈরি হবে, গ্যাস তৈরি হবে, কিন্তু ওয়েস্ট ভলিউমটা অলমোস্ট যা ছিল তার 20 থেকে 10% হয়ে যাবে, মানে রিডিউসড বাই 80 to 90%। হুম। এবং এই ইনসেনারেশনের মাধ্যমে এই যে হিট এনার্জি তৈরি হলো, সেটাকে কিন্তু ইলেকট্রিসিটি প্রোডাকশনেও লাগানো হয়। তারপর হচ্ছে পাইরোলিসিস, এটাও কিছুই না, এটাও পুড়িয়ে দেয়া, বাট ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন। এই 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 পদ্ধতির মাধ্যমে, এই থার্মাল ডিকম্পোজিশনের মাধ্যমে কিন্তু বায়ো অয়েল আর সিনগ্যাস বা চারকোল ইত্যাদি এইগুলো বায়ো প্রোডাক্ট হিসেবে তৈরি হয়, যেটা কিন্তু এনার্জি নিডস এর ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে। গ্যাসিফিকেশন কি? গ্যাসিফিকেশন হচ্ছে গিয়ে, এটাও আরেকটা থার্মাল ডিনেচারেশন ডিকম্পোজিশন মেথড, যেখানে পার্শিয়াল অক্সিডেশন হচ্ছে ওয়েস্টার্ন টু প্রডিউস কম্বাস্টেবল গ্যাস। এই গ্যাসগুলোকে আবার আমরা এনার্জি প্রোডাকশনের জন্য ইউজ করতে পারি। কি কি গ্যাস তৈরি হয়? না, কার্বন মনোঅক্সাইড, হাইড্রোজেন, মিথেন, খুব ভালো কিন্তু ফুয়েল এগুলো, কারণ প্রচুর ক্যালোরিজ তৈরি করে অন বার্নিং। এছাড়াও রয়েছে ল্যান্ড ফিলিং, যেটার ব্যাপারে বলছিলাম, স্যানিটারি ল্যান্ডফিল। হ্যাঁ, মানে ওয়েস্টটাকে দিয়ে নিচু জমিকে বেসিক্যালি ফিল করা হয়। কিন্তু যাই হোক, ওইভাবে তো ফিল করলে হয় না, যে সাইড গুলো আছে, হ্যাঁ, সেগুলোকেও কিন্তু প্রোটেক্ট করা হয়। কিসের মাধ্যমে? যে ক্লে লাইনার্স এর মাধ্যমে, মানে সাইডের লাইনিং গুলোকে প্রোটেক্ট করা হয়। এছাড়া লিচেট কালেকশন সিস্টেম, গ্যাস ভেন্ট, সয়েল কভার্স ইত্যাদি আছে। কিন্তু এর একটা সমস্যা, যার জন্য আমি বলছি ইস্কালকাটা বাইপাস বা থাপার মাঠে গেলেই ভীষণ একটা গন্ধ পাওয়া যায়। ঠিক আছে? সেটা হচ্ছে মিথেন এমিশন প্রচুর হয়। এবং এই ধরনের নিচু জমিতে যদি আমরা হ্যাজার্ডাস ওয়েস্ট দিই, অলমোস্ট পার্কোলেট বা লিচিং এর মাধ্যমে সেটা কিন্তু অ্যাকুইফারে পৌঁছে গিয়ে গ্রাউন্ড ওয়াটারকে কন্টামিনেট করে দিতে পারে। ঠিক আছে? আহ, তবে রিস- আহ, এটা হওয়ার পর আর যেটা হচ্ছে যে রিসাইক্লিং অ্যান্ড রিসোর্স রিকভারি। ঠিক আছে? কিছু মেটেরিয়াল যেমনি পেপার, প্লাস্টিক, গ্লাস, মেটালস, হ্যাঁ, এইগুলোকে কিন্তু রিকভার করা যায় আর রিসাইকেল করা যায়। ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট এখন, রিসাইকেল অ্যান্ড রিইউজ, এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং বেনিফিটস এর কি কি আছে? যে রিসোর্স কনজার্ভ করে, এনার্জি কমায়, এবং কিছুটা কিন্তু আমাদের ডেফিনিটলি, যদি আমরা রিসাইক্লিং এবং রিসোর্স রিকভারি করতে পারি, পলিউশন কমবে। তারপর হচ্ছে আর কি? হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্স, কিভাবে ট্রিট করা যায়। তার আগে আমাদের বুঝতে হবে আহ কোন কোন ইন্ডাস্ট্রি থেকে এই ধরনের লিকুইড ওয়েস্ট জেনারেট হয়। টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, ফুড প্রসেসিং, পেপার অ্যান্ড পাল্প, ট্যানারিজ, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এবং কি কি থাকতে পারে এই এফ্লুয়েন্টের মধ্যে? অর্গানিক পলিউটেন্ট থাকতে পারে, হেভি মেটাল থাকতে পারে, টক্সিক কেমিক্যালস থাকতে পারে, অয়েলস অ্যান্ড গ্রিস থাকতে পারে, সাসপেন্ডেড সলিডসও থাকতে পারে। ঠিক আছে? এবার আমাদের বুঝতে হবে যে ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্সের কিছু কিন্তু বৈশিষ্ট্য থাকে, যেগুলোর ওপর কিন্তু অনেক কিছুই বা ওয়েস্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিটা ডিপেন্ড করে। কি কি? না, একটা হচ্ছে পিএইচ, সেটা যে ওয়েস্টটা সেটা অ্যাসিডিক না অ্যালকালাইন। তারপর হচ্ছে গিয়ে বিওডি। ঠিক আছে?
বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কত, মানে জলে ছাড়লে কি সেটার হিউজ বিওডি, মানে জলে কি অক্সিজেন ডিজলভ অক্সিজেন লেভেল কমিয়ে দেবে। সিমিলারলি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কত, টোটাল সাসপেন্ডেড সলিডস কত, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো প্রত্যেকটারই একটা স্ট্যান্ডার্ড আছে যেটা মেনটেন করতে হয়। হেভি মেটালস কত টক্সিসিটি, এবং কোনো কালার বা ওডার আমরা পাচ্ছি কিনা, গন্ধ বা কালার দেখতে পাচ্ছি কিনা, উইচ ইজ ইন্ডিকেটিভ অফ ওয়াটার পলিউশন বা পলিউশন। এখানে অবজেক্টিভস কি কি থাকবে ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে? একটা হচ্ছে গিয়ে রিমুভাল অফ পলিউটেন্ট। অ্যাকুয়াটিক লাইফ মানে এই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টটা যেখানে আমি ছাড়ছি, ধরো যমুনা নদী, যমুনা নদীতে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ফেলা হয়। তো সেখানকার অ্যাকুয়াটিক লাইফ যেটা আছে, জলজ প্রাণী, তারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। ওয়াটারটাকে যেন রিউজ এবং রিসাইকেল করা হয়, যেটাই লিকুইড ওয়েস্টের মধ্যে ছিল। টিসিএস কোম্পানি এটা করে। কমপ্লায়েন্স উইথ এনভায়রনমেন্টাল রেগুলেশনস ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা বলছিলাম, একটা গাইডলাইন আছে প্রত্যেকটার, কতটা তুমি হেভি মেটাল থাকতে পারবে, কতটা সাসপেন্ডেড সলিডস থাকতে পারবে, প্রত্যেকটা জিনিসের সেই গাইডলাইন মেনে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে, তো এর জন্য এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট বা ইটিপি আছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার কিন্তু ট্রিটেড হচ্ছে এই ধরনের এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টে। এবার বিভিন্ন স্টেজ আছে ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্ট ট্রিটমেন্টের। প্রথমে হচ্ছে প্রিলিমিনারি ট্রিটমেন্ট, যেখানে কিন্তু লার্জ ফ্লোটিং বা সাসপেন্ডেড মেটেরিয়ালস কে আমরা অ্যাভয়েড করছি। কিসের মাধ্যমে? স্ক্রিনিং এর মাধ্যমে আমরা প্লাস্টিক, ক্লথ বা স্টিক বা কোনো ডেব্রিকে ইয়ে স্ক্রিন করে আলাদা করে নিচ্ছি, রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, গ্রিড চেম্বার, এটা হচ্ছে বালি বা গ্রিড পার্টিকেলস যেগুলো, সেগুলোকে আলাদা করছে। এবং এছাড়াও আরেকটা জিনিস আছে অয়েল অ্যান্ড গ্রিস ট্র্যাপ, যেটা অয়েলস বা ফ্যাটস কে আলাদা করছে। তারপরে প্রাইমারি ট্রিটমেন্ট কি হচ্ছে, যে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল রিমুভাল অফ সাসপেন্ডেড সলিডস। ঠিক আছে, প্রিলিমিনারি ট্রিটমেন্টের পর প্রাইমারি ট্রিটমেন্ট, দ্যাট ইজ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল রিমুভাল অফ সাসপেন্ডেড সলিডস। মেথডস: সেডিমেন্টেশন, যেগুলো হেভি পার্টিকেল সেগুলো গ্র্যাভিটিতে বসে যাবে, থিতিয়ে পড়ে যাবে তলায়। তারপর হচ্ছে কোয়াগুলেশন অ্যান্ড ফ্লকুলেশন, এইটা তোমরা দেখেছো হচ্ছে গিয়ে কোথায়, না দ্বীপ যেখানে ওই পা দিয়ে চড়ে গিয়েছিল আর কি অ্যালামের ওপর। তো এটা আমরা দেখেছি গিয়ে হচ্ছে আজিমগঞ্জে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে। সেখানে দেখা যাচ্ছে যে অ্যালাম বা ফেরিক ক্লোরাইড বা পলি ইলেকট্রোলাইটস, হ্যাঁ, এইগুলো যে কেমিক্যালস গুলো ইউজ করা হচ্ছে, যার মাধ্যমে কিন্তু আমরা কোয়াগুলেশন ফ্লকুলেশন করছি, স্মল পার্টিকেলস ফ্লক্স হিসেবে তৈরি হচ্ছে এবং তলায় সেটেল করে যাচ্ছে। মনে করে দেখো, সে অ্যালাম ট্রিটমেন্ট হচ্ছিল, তারপর ঘোরানো হচ্ছিল, জলের পার্টিকেল গুলো ফ্লক্স হিসেবে তৈরি হচ্ছিল এবং রিমুভ হচ্ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সেকেন্ডারি ওয়াটার ট্রিটমেন্ট বা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, খুব ইম্পর্টেন্ট। এবং এইটাই আমি বলছি, আলাদা করে ইউটিউবে ভিডিও আছে, প্রত্যেকটা মেথড দেখে নেবে। ঠিক আছে, এই প্রত্যেকটা মেথড কিন্তু ডিটেলসে ডিসকাস করা আছে এখানে কি আছে, এবং ছবি দিয়ে ডিসকাস করা আছে। এখানে কি আছে? ইউজেস মাইক্রো অর্গানিজমস টু ডিগ্রেড অর্গানিক পলিউটেন্টস। হ্যাঁ, অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস বা এএসপি। এখানে এয়ারোবিক অর্গানিজমস কে ইউজ করা হচ্ছে অক্সিডাইজ করার জন্য অর্গানিক ম্যাটারটাকে। এর মধ্যে কি কি প্রসেস থাকতে পারে? একটা হচ্ছে গিয়ে এয়ারেশন ট্যাঙ্ক, মাইক্রোবিয়াল গ্রোথ ফর্মেশন, সেটলিং ট্যাঙ্ক, অ্যান্ড স্লাজ রিসাইক্লিং। ঠিক আছে, এই টোটাল চারটে কিন্তু আমার মেইন প্রসেসেস থাকছে। এটার ব্যাপারে ডিটেলসে ডিসকাস করা আছে, এই ভিডিওটাও দেখবে, ওটাও দেখবে। মাইক্রো অর্গানিজমস কি কি ইউজ হচ্ছে, জু, গ্লুয়া, মাইক্রো অর্গানিজমস গুলো কিন্তু এখান থেকে মনে রাখতে হবে বা নোটটার থেকে দেখতে হবে। ঠিক আছে, সিউডোমোনাস ব্যাসিলাস, এর অ্যাডভান্টেজ হচ্ছে যে বিওডি রিডাকশন অনেকটা হয়ে যাচ্ছে। ফলে ওয়েস্টটা যখন রিলিজ হচ্ছে তখন কিন্তু ডিজলভ অক্সিজেন সাফিসিয়েন্টলি থাকছে, এবং এই অ্যাক্টিভেটেড স্লাজ টেকনিক কিন্তু খুব একটা আর কি মানে ইউজড টেকনিক, কমন টেকনিক আর কি। তারপর রয়েছে ট্রিকলিং ফিল্টার, এটার ব্যাপারেও ডিটেলসে বলা আছে। সেটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার স্টোন বা প্লাস্টিক মিডিয়া ওপর দিয়ে পাস করছে, যেটা অলরেডি একটা মাইক্রোবিয়াল বায়োফিল্ম দিয়ে কভার আছে। খুব সিম্পল একটা টেকনিক এবং লো মেনটেনেন্স। কিন্তু এই মাইক্রোবিয়াল বায়োফিল্মটা কি করছে, অক্সি অক্সিডেটিভ ডাইজেশন করে দিচ্ছে। ঠিক আছে, অক্সিডাইজ করে দিচ্ছে অর্গানিক ম্যাটারকে আর ডাইজেস্ট করে দিচ্ছে। তারপর আছে গিয়ে হচ্ছে অক্সিডেশন পন্ড। এটা হচ্ছে লার্জ শ্যালো পন্ডস, যেখানে আমরা
বিভিন্ন অ্যালগি বা ব্যাকটেরিয়া ইউজ করি টু ডিগ্রেড দ্য ওয়েস্ট। মানে এই ধরনের কনসেপ্ট যে অ্যালগি বা ব্যাকটেরিয়া ইউজ করে, হ্যাঁ, ওয়েস্ট ট্রিটমেন্ট, এটা কিন্তু ক্যালিফোর্নিয়ায় আমি একটা, দেখবে আমার বুক চ্যাপ্টারেও লেখা আছে, একটা জায়গা আছে আরাকাটা, সেখানে এরকম মার্শল্যান্ডস, যেখানে বিভিন্ন গাছ, অ্যালগি এবং ব্যাকটেরিয়া লাগানো হয়েছে এবং ওয়েস্ট ওয়াটারটা তার উপর দিয়ে পাস করছে। এরকম 6 ধরনের মার্শল্যান্ডের উপর দিয়ে পাস করার পর দেখা যাচ্ছে যে ওয়াটারটা রিলিজ হচ্ছে দ্যাট ইজ কমপ্লিটলি ক্লিন। মানে এই যে অ্যালগি আছে, ব্যাকটেরিয়া আছে বা প্লান্টস আছে, এরা কিন্তু ওয়েস্ট ওয়াটার অ্যাবজর্পশন থেকে, অর্গানিক ম্যাটার ডিকম্পোজিশন থেকে, এই ওয়েস্ট ওয়াটার অ্যাবজর্পশন বলছি, হেভি মেটাল অ্যাবজর্পশন থেকে, which is very good by done by algae, which is very well done by algae, তার থেকে তোমার অর্গানিক ম্যাটার ডিকম্পোজিশন বাই ব্যাকটেরিয়া, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু হয়ে যাচ্ছে যখন জলটা ওই মার্শল্যান্ড দিয়ে পাস করছে। ঠিক আছে, এটা ক্যালিফোর্নিয়ায় এই কনসেপ্টটা ইউজ করা হয়েছে, হ্যাঁ, এনসিআরটি বইতেও আছে। তারপর হচ্ছে অ্যানিয়ারোবিক ট্রিটমেন্ট। হ্যাঁ, এই অ্যানিয়ারোবিক ট্রিটমেন্ট, এটা কিন্তু খুব হাই স্ট্রেংথ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটারের জন্য ইউজ করা হয়, কারণ অ্যানিয়ারোবিক ডাইজেশনটা কিন্তু একটা অসম্ভব মানে হচ্ছে গিয়ে স্ট্রং প্রসেস। আর ওই অক্সিডেশন পন্ডে এটাও বলি যে অ্যালগি যে অক্সিজেনটা রিলিজ করছে, সেইটা আবার কিন্তু এয়ারোবিক ব্যাকটেরিয়া কাছে পাচ্ছে, এবং এই এয়ারোবিক ব্যাকটেরিয়া কিন্তু ওই অক্সিজেন ইউজ করে অর্গানিক ম্যাটারকে অক্সিডাইজ করছে। তো এটা অক্সিজেনেরটা চলে এলো, এবার অ্যানিয়ারোবিক। অ্যানিয়ারোবিক একটা অসম্ভব স্ট্রং প্রসেস, অ্যানিয়ারোবিক ডাইজেস্টার্স বা এডি বলা হয় যেটা, যেখানে সেখানে কি হচ্ছে যে অর্গানিক ম্যাটারকে মিথেন রিচ বায়োগ্যাসে কনভার্ট করা হচ্ছে। আমরা বলেইছি মিথানোজেন্স কিছু ব্যাকটেরিয়া ইউজ করা হয়, যেমন মিথানোসার্সিনা বা মিথানো ব্যাকটেরিয়া। ঠিক আছে, এইগুলো ইউজ করা হয় ফর অ্যানএরোবিক ডাইজেশন। তারপর হচ্ছে টারশিয়ারি বা অ্যাডভান্স ট্রিটমেন্ট। ঠিক আছে, এর উদ্দেশ্য হচ্ছে যে রিমেনিং যে ডিজলভড ইম্পিউরিটিস গুলো আছে জলের মধ্যে, সেই ডিজলভড ইম্পিউরিটিস গুলোকে আলাদা করা। ঠিক আছে, এইগুলো কি স্টেপস এর মাধ্যমে হতে পারে? প্রথমে হচ্ছে ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন কি কি টাইপস হতে পারে? একটা হচ্ছে গিয়ে স্যান্ড ফিল্ট্রেশন, যেটা তোমরা দেখেছো বালি দিয়ে। এছাড়া হতে পারে মেমব্রেন ফিল্ট্রেশন, যেখানে একটা মেমব্রেন দিয়ে পাস করানো হচ্ছে উইথ আ স্পেসিফিক পোর সাইজ, ফলে কিছু পার্টিকেল সেখানে আটকে যাচ্ছে। আরেকটা হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্ট্রেশন। অ্যাক্টিভেটেড কার্বন কে কেন ইউজ করা হয়? যে এরা কিন্তু, যে নট অনলি ইউজ অ্যাজ ফিল্টারিং এজেন্টস, এদের কিন্তু একটা বায়ো অ্যাডজর্পশনেরও ক্ষমতা আছে। ঠিক আছে, তো এরা বায়ো অ্যাডজর্পশনের মাধ্যমে কিন্তু অনেক ইম্পিউরিটিস কে টেনে নেয়। ওই যে দেখবে ফেস ওয়াশ, গার্নিয়ার ফেস ওয়াশ নাকি বলে না, ইসমে হ্যাঁ অ্যাক্টিভেটেড চারকোল जो गंदगी को खींच के निकाले, ওই টাইপের ব্যাপার আর কি। অ্যাক্টিভেটেড চারকোল ইজ এ মানে, বা অ্যাক্টিভেটেড কার্বন ইজ অ্যান এজেন্ট যেখানে কিন্তু বায়ো অ্যাডজর্পশন সম্ভব। ঠিক আছে, এখানে দেখো অ্যাডজর্পশন বলছেই, যে অ্যাক্টিভেটেড কার্বন কিন্তু কালার, ওডার বা টক্সিক কম্পাউন্ডস কে রিমুভ করে দেয় বাই মিনস অফ অ্যাডজর্পশন। এছাড়াও রয়েছে গিয়ে কি না, আয়ন এক্সচেঞ্জ। ঠিক আছে, আয়ন এক্সচেঞ্জের সাহায্যে কিন্তু আমরা জানি যে খুব কমন একটা টেকনিক ফিল্ট্রেশনের, এইখানে হচ্ছে চার্জড পার্টিকেলস কে সেপারেট করা, বা চার্জ আয়নস কে কলমে বাইন্ড করা। তো সেখানে আমরা এর মাধ্যমে হেভি মেটালস বা হার্ডনেস কজিং আয়নস যেগুলো আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কিংবা হেভি মেটালস, সেগুলোকে আমরা রিমুভ করতে পারি। বাট দ্য থিং ইজ দ্যাট ইট হ্যাজ টু বি চার্জড। একটা যদি পার্টিকুলার কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ না থাকে, সেক্ষেত্রে আয়ন এক্সচেঞ্জে সেই মেটেরিয়ালকে রিমুভ করা যাবে না। তারপর হচ্ছে গিয়ে রিভার্স অসমোসিস, এটাও আমরা জানি, এটাও একটা মেমব্রেন বেসড টেকনোলজি। হ্যাঁ, ফর রিমুভাল অফ ডিজলভড সল্টস অ্যান্ড কন্টামিনেন্টস। অনলি থিং ইজ দ্যাট উই হ্যাভ টু ইউজ এনার্জি, কারণ এখানে পিওর ওয়াটারটা একদিকে কালেক্ট হবে, সলিউটস গুলো একদিকে কালেক্ট হবে। নর্মাল অসমোসিসে কি হচ্ছিল, ওয়াটার সেই দিকে মুভ করছে ফ্রম হাইপোটনিক টু হাইপারটনিক সলিউশন, কিন্তু এখানে হচ্ছে ফ্রম হাইপারটনিক টু হাইপোটনিকে যাচ্ছে ওয়াটার। মানে পিওর ওয়াটারটা একদিকে সেগ্রিগেটেড হচ্ছে, আর অন্যদিকে তোমার শুধু সলিউটস গুলো পড়ে থাকছে। সো অগেনস্ট দ্য গ্রেডিয়েন্ট, যেহেতু সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন দিয়ে পাস করাতে হচ্ছে,
ফলে উই নিড অ্যান এনার্জি ফর দ্যাট। হ্যাঁ, এবং এই যে ফিল্ট্রেশন, এটা কিন্তু আমাদের বুঝতে হবে টার্সিয়ারি ট্রিটমেন্টে এটা ওয়াটার রিসাইক্লিং বা জিরো লিকুইড ডিসচার্জ সিস্টেমস এর ক্ষেত্রে কিন্তু খুব ইউজ হয়। জিরো লিকুইড ডিসচার্জ সিস্টেম আজকাল খুব কমন, যে কোনোভাবেই কিন্তু আমরা যে ওয়েস্টটা এলিমিনেট করব বা রিলিজ করব, তাতে রিসাইকেলেবল ওয়াটারকে কিন্তু আমরা দেব না। আচ্ছা, এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে ডিসইনফেকশন। এই ডিসইনফেকশনের সাহায্যে আমরা কিন্তু প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমস কে মেরে দিতে পারি। কারণ এখানে যা আমরা অর্গানিক ওয়েস্ট কে ভাঙছি, আমরা হেভি মেটাল রিমুভ করছি, পার্টিকেলস রিমুভ করছি, স্যান্ড রিমুভ করছি, এতগুলো ব্যাকটেরিয়া দিয়ে ট্রিট করছি। হোয়াট ইফ সেই জলের মধ্যে যদি অলরেডি বা সেই ওয়েস্ট, ট্রিটেড ওয়েস্টের মধ্যে যদি কোনো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বা মাইক্রোব থেকে যায়, যার জন্য ক্লোরিনেশন, ওজোনেশন বা ইউভি ট্রিটমেন্ট কিন্তু করা হয়। এগুলোও আমরা পিএইচইডি এবং ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে দেখেছি। ওজোনেশন অ্যান্ড ইউভি ট্রিটমেন্টটা আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে দেখেছি। আর এই আহ, ও ও ওজোনেশন অ্যান্ড ইউভি ট্রিটমেন্টটা আমরা যেখানে ওই ওয়াটার, ডিস্টিল ওয়াটার তৈরি হচ্ছিল মানে কৃষ্ণা ফ্যাক্টরিতে দেখেছি আর কি। ঠিক আছে, ওখানে ওজোনেশনেরও একটা জোন ছিল, শেষ হয়ে আসছে টাইম। আর ইউভি ট্রিটমেন্টেরও একটা জোন ছিল। আর ক্লোরিনেশনটা আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে দেখেছি, যে এক জায়গায় এসে ক্লোরিনেশন করা হয়। তারপর যেহেতু পাইপ দিয়ে যাচ্ছে এবং সূর্যের আলো পড়ছে পাইপের ওপর, মানে ক্লোরিন গ্যাস ফর্মে কিন্তু এমনি উধাও হয়ে যাবে, আর ওয়াটারটা ওয়াটারের মতো যাবে। বাট ডিস্টিল ওয়াটার প্ল্যান্টে আমরা দেখেছি যে ইউভি ট্রিটমেন্টের আলাদা চেম্বার আছে এবং ওজোনেশনও কিন্তু লাস্টে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, ফাইনালি আমরা যে জায়গাটায় আসছি সেটা হচ্ছে গিয়ে যে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্স। এখানে রোল অফ মাইক্রো অর্গানিজমস খুব ইম্পর্টেন্ট। মাইক্রোবস কিন্তু টক্সিক অর্গানিক কম্পাউন্ডস যেগুলো আছে, হ্যাঁ, মানে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, পারসিস্টেন্ট, হ্যাঁ, যেগুলো আছে, ঠিক আছে, সেগুলোকে পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্টস, পপস যেগুলোকে বলছে, ভিওসিস অ্যান্ড পপস, এগুলোকে কিন্তু ডিগ্রেড করতে সাহায্য করে সিম্পলার সাবস্টেন্সে। কিছু যদি আমরা ইম্পর্টেন্ট মাইক্রো অর্গানিজমস এর নাম এবং ফাংশন দেখি, সিউডোমোনাস ভেরি ইম্পর্টেন্ট ফর হাইড্রোকার্বন ডিগ্রেডেশন। আমরা জানি সুপার বাগ ফর অয়েল ডিগ্রেডেশন আনন্দমোহন চক্রবর্তী আবিষ্কার করেছিলেন। দ্যাট ইজ নাথিং বাট কম্পোজড অফ সিউডোমোনাস বিউটিডা। ব্যাসিলাস, সেটাও অর্গানিক ম্যাটারকে ডিকম্পোজ করে। নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টার, এরা যথারীতি নিউট্রিফিকেশন এবং নাইট্রেট অক্সিডেশন করে। এবং ফাঙ্গাস অ্যাসপারজিলাস, এটা কিন্তু কোনো ডাই মানে রং যেগুলো থাকে সেগুলো ডিগ্রেডেশনে হেল্প করে। ঠিক আছে। এবার বায়োরেমিডিয়েশন, এই ব্যাপারটা দেবযানী ম্যাম তোমাদের পড়াচ্ছেন, যেখানে আমরা কিন্তু মাইক্রো অর্গানিজম বা প্লান্ট বা ফাঙ্গি ইউজ করে পলিউটেন্টস কে ডিটক্সিফাই করি। এটা ইনসিটু বায়োরেমিডিয়েশন হতে পারে, যেখানে আর কি আমরা সাইটসে ডাইরেক্ট করলাম, কন্টামিনেটেড সাইটে করলাম। এবার এটার অনেক ধরন হতে পারে। বায়ো ট্রান্সফরমেশন মানে যেটা হচ্ছে যে হাইলি টক্সিক ফর্ম থেকে লেস টক্সিক ফর্মে ট্রান্সফার করা। বায়োডিগ্রেডেশন মানে কমপ্লেক্স অর্গানিক পলিউটেন্টস ছিল, সেটাকে আমি সিম্পল কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ইত্যাদিতে ভেঙে দিলাম। বায়ো অ্যাডজর্পশন মানে কোনো একটা ব্যাকটেরিয়া বা শৈবাল বা গাছ এর সেল ওয়ালে হার্মফুল যে হেভি মেটালটা বা জেনোবায়োটিক, সেগুলো অ্যাবজর্ব হয়ে গেল। অ্যাবজর্পশনটা ইউজুয়ালি হেভি মেটালের ক্ষেত্রেই হয়। সো ইজ অ্যাকিউমুলেশন, মানে এখানে সেল ওয়ালে অ্যাবজর্ব হলো না, ভেতরে টেনে নিল। আর হচ্ছে বায়োভোলাটাইজেশন, বায়োভোলাটাইজেশন, যেখানে হচ্ছে যে ওইটাকে আর কি আমি বাষ্পে রূপান্তরিত করে অ্যাটমসফিয়ারে রিলিজ করে দিলাম। যেমনি আর্সেনিক, আর্সেনিকটাকে কিন্তু আমি মিথাইলেট করে তারপরে গ্যাসিয়াস ফর্মে রিলিজ করে দিলাম গিয়ে হচ্ছে অ্যাটমসফিয়ারে। মার্কারির ক্ষেত্রেও এটা করা যায়। এখানে আমি বলি হেভি মেটাল তো আমরা জানি কোনগুলো। জেনোবায়োটিক হচ্ছে যে প্লাস্টিক বা হাইড্রোকার্বন, যেগুলো একটা মাত্রাতিরিক্ত বেড়ে গিয়ে সেটা কিন্তু এনভায়রনমেন্টের ক্ষতি করে। এখনো 6 মিনিট, ওকে। তো ফাইটো রেমিডিয়েশন সেটাই, যেখানে প্লান্টস কে ইউজ করা হয় পলিউটেন্ট রিমুভ করার জন্য। এর জন্য ওয়াটার হাইসিন, ডাকউইড, ভেটিভার গ্রাস খুব ইম্পর্টেন্ট। আরেকটা বলি টেরিস, একটা ফার্ন, টেরিস ভিটাটা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হেভি মেটাল রিমুভ করা হয়, নিউট্রিয়েন্টস এক্সেস থাকলে রিমুভ করা হয়, অর্গানিক পলিউটেন্টসও ইউজ করা হয়। হেভি মেটাল রিমুভ
ফলের ক্ষেত্রে গুলো থানকুনি ইত্যাদি, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যার জন্য মানে যদি কোনো হেভি মেটাল কন্টামিনেটেড সয়েল হয় সেখানে গ্রো করা শাক কিন্তু খেতে নেই, বা খেলেও খুব ভালো করে ধুয়ে খেতে হয়, যাতে হেভি মেটালটা কিন্তু তোমার শরীরে না যায়। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে স্লাজ ট্রিটমেন্ট অ্যান্ড ডিসপোজাল, খুব ইম্পর্টেন্ট। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে সব ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের পরেই কিছুটা স্লাজ পড়ে থাকবে। এই স্লাজের মধ্যেও কিন্তু ওয়েস্ট মেটেরিয়াল থাকতে পারবে, মানে থাকতে পারবে না, দাদা থাকবেই। যেটা অবশিষ্ট পড়ে রইলো সেটার মধ্যেও ওয়েস্ট মেটেরিয়াল থাকবে, ইনক্লুডিং হচ্ছে হেভি মেটাল। সেটাকে আমরা কি করব? তো তারও কিন্তু কিছু প্রসেস আছে, যেগুলো আমি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট নামগুলো মনে রাখবে। থিকনিং, হ্যাঁ, ডাইজেশন, মানে স্লাজকে ডাইজেস্ট করতে হবে যতটা সম্ভব আর কি, আমি সিম্পল মেটেরিয়ালে কনভার্ট করব। থিকনিং মানে ম্যাক্সিমাম ওয়াটার তার থেকে বাইরে ইয়ে করে দিয়ে যতটা আর কি ঠিক স্লাজ হবে, মানে উদ্দেশ্যটা হচ্ছে ওয়াটারটা বার করে দেবো বাই ডিওয়াটারিং, ড্রাইং, জিনিসটা ঠিক হবে এবং ছোট ছোট টুকরোয়, মানে ছোট, মানে ছোট ছোট টুকরোয় বলছি, সিম্পলেস্ট কম্পোনেন্টে কিন্তু আমরা স্লাজটাকে কনভার্ট করব বিফোর ডিসপোজিং, যাতে মিনিমাম ভলিউমে আমরা ওটাকে ডিসপোজ করতে পারি। যেহেতু জল বার করে ড্রাই করে নিয়েছি, ঠিক হয়ে গেছে জিনিসটা, এবং ডাইজেস্ট করার মাধ্যমে একেবারে সিম্পলেস্ট ফর্মে চলে এসেছে। ডিসপোজাল মেথড কি কি ডিসপোজ করতে পারি? ল্যান্ডে দিতে পারি, ল্যান্ড অ্যাপ্লিকেশন। সেরকম যদি স্লাজ হয় যেটা খুব একটা সয়েল পলিউশন কজ করছে না, সেক্ষেত্রে সেটাকে জমি ভরাটের ক্ষেত্রে দেয়া যেতে পারে। ঠিক আছে। আর দ্বিতীয়, জমিতে অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন অফ আ বায়ো ফার্টিলাইজার বা ফার্টিলাইজার হিসেবেও দেয়া যেতে পারে। ইনসেনারেশন, যে না, যেটা ক্ষতিকর জিনিস যার মধ্যে আছে, ঠিক আছে, ধরো বায়োমেডিক্যাল ওয়েস্ট আছে, সেক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা জমি ভরাট বা ওরকম ভাবে ম্যানুয়াল হিসেবে ইউজ করব না, সেটাকে আমরা কিন্তু পুড়িয়ে দেব। ঠিক আছে। নতুন এই কনসেপ্টটা এসছে জিরো লিকুইড ডিসচার্জ, ZLD। এটা হচ্ছে অ্যাডভান্স ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম, যেখানে কিন্তু কোনো লিকুইড ওয়েস্ট আর ডিসচার্জ করা হবে না। তো এটা কি মাধ্যমে হবে? রিভার্স অসমোসিস, ইভাপোরেশন, এবং ফাইনালি ক্রিস্টালাইজেশন অফ দ্য ওয়েস্ট। এর সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে যে আমরা ম্যাক্সিমাম ওয়াটারটাকে রিকভার করতে পারি, কারণ ওয়াটারের কিন্তু স্কেয়ারসিটি আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি। সমুদ্রের জল কিন্তু খাওয়া সম্ভব নয়। ঠিক আছে। সেটা ট্রিটমেন্ট করে সেটাকে খাওয়ার যোগ্য বানাতে যা খরচ, তাহলে 1 লিটার জল তোমাকে 500 টাকা দিয়ে কিনতে হবে। সো এটাই আর কি, যে ম্যাক্সিমাম ওয়াটার রিকভারিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর কি, আরেকটা হচ্ছে যে যদি আমরা ওয়েস্ট ট্রিটমেন্ট না করি, তাহলে তার কি কি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হবে, মানে আনট্রিটেড ওয়েস্ট। এটা কিন্তু আনকমন কিছু নয়, তোমরা জিয়াগঞ্জ বা যে কোনো জায়গায়, মফস্বল শহরে যে ছোটখাটো ইন্ডাস্ট্রি আছে বা মিউনিসিপ্যাল ওয়েস্ট যেগুলো আছে, সেগুলো কিন্তু অফেন আনট্রিটেড থাকে, কারণ আমরা জানি যে এসটিপি, সিভেজ ট্রিটমেন্ট প্লান্ট যা আছে সেগুলো সাফিসিয়েন্ট নাম্বারে থাকে না, হ্যাঁ, কম্পেয়ার টু দ্য মিউনিসিপ্যাল ওয়েস্ট প্রডিউস। সেক্ষেত্রে কিন্তু মিউনিসিপ্যাল ওয়েস্টের থেকে সয়েল পলিউশন হতে পারে। হ্যাঁ, যদি ডাইরেক্ট মাটিতে রিলিজ করে দেওয়া হয় ভেক্টর বর্ন ডিজিজেস, মানে এমন কোনো অসুখ যেখানে ভেক্টর দ্বারা, মানে মশা মাছি ইত্যাদি, কিন্তু মানে জীবাণুটা আর কি ওই ওয়েস্টের মধ্যেই রয়েছে। এবং মিথেন এমিশন, যেটা আমি বারবার বলছি, ধাপার মাঠ বা ইস্ট ক্যালকাটা যে লোল্যান্ডস বা মার্শল্যান্ড, সেখানে খুব দেখা যায়। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যদি আনট্রিটেড থাকে, তাহলে সেটা আরো মারাত্মক, দ্যাট লিডস টু ওয়াটার পলিউশন, মারাত্মক ফিশ মর্টালিটি, বা অন্যান্য অ্যাকুয়াটিক জলজ প্রাণী মারা যাবে, মাছ মারা যাবে। এবং যদি মাছ ওই ওয়েস্টটাকে খেয়ে নেয়, তাহলে তার মধ্যে ওই হেভি মেটাল বা যাই হোক প্লাস্টিক ফ্লাস্টিকের একটা বায়োঅ্যাকুমুলেশন হবে, এবং আমরা যখন ওই মাছটাকে খাবো, আবার ওই প্লাস্টিকটা আমাদের শরীরের মধ্যে আরো বেশি বায়োম্যাগনিফাইড হয়ে যাবে, মানে ফুড চেনের মধ্যে বায়োম্যাগনিফাইড হয়ে যাবে, আমাদের শরীরে ঢুকে যাবে, সিন্স উই আর দ্য টপ কনজিউমার্স। এছাড়াও ইউট্রোফিকেশন, অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, আমরা যেখানে জানি যে ওয়াটার বডিজ এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদি, পটাশিয়াম বেড়ে যাওয়ার জন্য প্রচন্ড মাত্রায় অ্যালগাল ব্লুম হয়, এবং সেটা পুরো ওয়াটার বডিটাকে ঢেকে দেয়। তলায় ডিজলভ অক্সিজেন লেভেল কমে যায়, সানলাইট পৌঁছয় না, এবং মরে যায় গিয়ে হচ্ছে প্রাণীগুলো। মরে গিয়ে তারা কি করে? আরো ডিজলভ অক্সিজেন কমিয়ে দেয়, কারণ তাদের
অর্গানিক ডিকম্পোজিশনের জন্য অক্সিজেন লাগে, ফাইনালি ওয়াটার বডিটা আর কি আনইউজেবল হয়ে যায়। ঠিক আছে, ওটাকে সান বা ইভেন অ্যাকোয়াটিক অর্গানিজমস থাকার জন্য ব্যবহার করে না, যেটাকে আমরা পচা পুকুর বলে থাকি সহজ বাংলায়। ঠিক আছে, তারপর হচ্ছে যে কি লাস্ট জিনিস, যেটা আর 1 মিনিট আছে, কি কি অ্যাডভান্টেজ অফ প্রপার ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। তাহলে একটা হচ্ছে যে পাবলিক হেলথ প্রোটেকশন, রিসোর্স রিকভারি, মানে যে রিসোর্স গুলো ওয়েস্টের মধ্যে ছিল সেটাকে আমরা রিকভার করে রিউজ করতে পারি। অবশ্যই ওয়েস্ট প্রপারলি ট্রিটেড হলে অনেক ধরনের অসুখ করে না, পাবলিক হেলথ প্রোটেকশন হয়। রিনিউয়েবল এনার্জি জেনারেট করা যেতে পারে এই ওয়েস্টের থেকে। ঠিক আছে, পলিউশন কমানো যেতে পারে, এবং প্রপারলি এই জিনিসগুলো করলে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টও কিন্তু সম্ভব। ঠিক আছে, আজকাল ওয়েস্ট কে রিনিউয়েবল এনার্জি প্রোডাকশনের জন্য খুব বেশি করে ইউজ করা হচ্ছে। সো দ্যাট ইজ অল, টাইম ইজ অলসো ওভার। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, জাস্ট হোয়াটসঅ্যাপে আমাকে জিজ্ঞেস করে নিও। ঠিক আছে, টাইম যে কোনো মিনিটে ওভার হয়ে যেতে পারে, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নিও।